হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব যে নানি কেন এতদিনে এত ভালো ছবি করার পরবর্তীতেও টায়ার ওয়ান স্টারসের মধ্যে যেতে পারেনি তেলেগু ইন্ডাস্ট্রিতে। তো সেটা নিয়ে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। তো দেখুন, নানি খুবই একজন ভালো অভিনেতা। তিনি আউটসাইডার, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ব্যাকিং ইত্যাদি কোনোদিনও পাননি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছেন কে রাঘবেন্দ্র রাও, তারপরে বাপু বলে একজন পরিচালক ছিলেন, খুব ভালো একজন ডিরেক্টর, লেজেন্ডারি ডিরেক্টর। তো তার সাথে এদের দুজনকে অ্যাসিস্ট করেছে নানি। তার পরবর্তীতে সে হিরো হয়েছে। তো তার পরবর্তীতে একের পর এক স্টেপ চড়ে চড়ে আজকে তার স্টারডাম যেখানে পৌঁছে, কিন্তু সে অনেক দিন ধরেই টায়ার টু হিরো রয়েছে। এবং দেখবেন নানির ছবির কোয়ালিটি যা হয়, অনেক টায়ার ওয়ান হিরোদের থেকে বেটার কোয়ালিটির সিনেমা সে বানায় ইন টার্মস অফ স্ক্রিপ্ট এবং মেকিং, সব কিছু পারফরমেন্স সব কিছু বেটার। বাট তা সত্ত্বেও সে টায়ার ওয়ানে কেন যেতে পারে না? তার বিজনেস মানে সিনেমার বিজনেস একটা সার্টেন লেভেল অব্দি পৌঁছায়, তার উপর অব্দি যেতে পারে না। ঠিক আছে, যেটা যে গ্লাস সিলিংটা সে ব্রেক করবার চেষ্টা করছে প্যারাডাইস ছবি দিয়ে। এই জন্য প্যারাডাইস ছবিটার বাজেটও অনেক বেশি, 200 কোটি টাকা বাজেটে মাউন্ট করা হচ্ছে। এবং কাল থেকে আপনারা যদি দেখেন, তেলেগু যারা ফ্যান পেজেস রয়েছে নানির পার্টিকুলারলি, তারা কিন্তু বলছে ফ্রম টুডে অনওয়ার্ডস টায়ার ওয়ানে আর কি 7জন অ্যাক্টর থাকবে, নানি হ্যাজ অলসো এন্টার্ড টায়ার ওয়ান, এই ধরনের কথাবার্তা চলছে। তো কেন এতদিন নানি টায়ার ওয়ানে পৌঁছাতে পারেনি আর কি, সেটাই আমাদের আলোচনা মূলত। প্রথম কথা হচ্ছে সে একজন আউটসাইডার। তো তাকে একটার পর একটা ধীরে ধীরে স্টেপ চড়ে চড়ে উঠতে হবে। তার জন্য তার প্রথম ছবিটা একটা মানে কমেডি ফিল্ম ছিল, রোম্যান্টিক কমেডি ফিল্ম এই জোনের মধ্যে। এবং নানি কিন্তু কেরিয়ারের প্রথম দিকটা, আপনারা আজকে দেখছেন নানি বিভিন্ন টাইপের সিনেমা করছে, বাট 2017-18 অব্দি যদি দেখেন, নানি কিন্তু প্রাইমারিলি মানে জার্সির আগে অবধি নানি কিন্তু প্রাইমারিলি রোম্যান্টিক কমেডি এই স্পেসটাই কিছুতেই ছাড়তো না। বিকজ এখানেই কিন্তু মানে সে তার প্রথম বড় সাকসেস দিয়েছিল, সেটা হচ্ছে এই নিত্যা মেননের সাথে একটা ছবি ছিল, নন্দিনী রেড্ডি ডিরেক্ট করেছিল। তো ওই ছবিটি 2011-তে এসেছিল, আমার নামটা এখন ভুলে যাচ্ছি। ওটি ইউটিউবে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, খুব ভালো সিনেমা। তো ওই সিনেমাটা আলা বলে সামথিং, ঠিক আছে, আমার নামটা এখন মনে পড়ছে না। যাই হোক, তো ওই সিনেমাটা প্রথম ওর মানে ব্রেক থ্রু সাকসেস আর কি। তো ওই সিনেমাটা হওয়ার পরবর্তীতে নানি বুঝে গেল যে আমার স্ট্রেংথ হচ্ছে কমেডি, কমিক টাইমিং, এবং তার সাথে হচ্ছে ইমোশনাল কিছু রোম্যান্টিক কিছু পোর্শনস। তো এবার তারপরে ওটা না বিভিন্ন ছবিতে মানে রিক্রিয়েট করেছে, মানে ওই স্পেসের মধ্যেই অনেক দিন ধরে ছবি করেছে নানি। এবার ব্যাপার হচ্ছে ছবিগুলো যা বাজেটে তৈরি ছিল সেই অনুযায়ী কোনোটা সুপারহিট হয়েছে, কোনোটা ব্লকবাস্টার হয়েছে, কোনোটা হিট হয়েছে, সেগুলো বিভিন্ন ট্যাক্স পেয়েছে। এবং মোস্টলি সে দেখবেন আজকে যারা ভালো ভালো ডিরেক্টর বড় ছবি করছে, সে হানু রাঘবপুডি প্রভাসের সাথে ফজি করছে, বা এর আগে সীতারামম করেছিল, সেও কিন্তু প্রথম দিকে নানির সাথেই ছবি করেছে। বা ইয়াবাডে সুব্রমণিয়াম করেছিল হচ্ছে নাগ অশ্বিন, সেও নিজের কেরিয়ার মানে নানির সাথেই শুরু করেছে। মানে তো নিউ কামার পরিচালকদের সাথে সে কাজ করেছে, ভালো ছবি করেছে, কিন্তু এই যে রোম্যান্টিক কমেডি একটা স্পেস, এটাই কিন্তু সবসময় এসে ধরে রাখতো, সেটাই কিন্তু কখনো হাত থেকে যেতে দেয়নি। বিকজ ওটা একটা ওর সেট অডিয়েন্স ছিল। তারপরে যখন জার্সি হিট হলো, জার্সির পর থেকে অনওয়ার্ডস যদি আপনি দেখেন, সে বিভিন্ন টাইপের ছবি করছে। বা সেখানেও কিন্তু গ্যাং লিডার খুব ভালো ছবি, কিন্তু গ্যাং লিডার কিন্তু বক্স অফিসে চলেনি। এইভাবে যদি দেখেন আন্তে সুন্দরিনী কি, এই ছবিটা কিন্তু খুবই ভালো একটা সিনেমা, কিন্তু এই ছবিটা কিন্তু নেটফ্লিক্সে এসে প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, কিন্তু এই ছবিটাও কিন্তু বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। এখন প্রিয়াদর্শনের একটা ইন্টারভিউ রয়েছে, যখন প্রিয়াদর্শন ন্যাশনাল অ্যাওয়ার্ডে না প্রথমে অ্যাকশন কোরিওগ্রাফিকে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হতো না, তো প্রিয়াদর্শন প্রথম ইন্ট্রোডিউস করেন তিনি যখন জুরি ছিলেন। তো প্রিয়াদর্শন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কোনো হিরো সে সুপারস্টার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ সে অ্যাকশন করবে না। তো অ্যাকশনের ওপর কিন্তু মাস ইমেজ, যে মাস হিরো আমরা বলি, এটার কিন্তু এই ইমেজটা কিন্তু অনেকটা নির্ভর করছে অ্যাকশনের উপর। ঠিক আছে, কমেডির কিন্তু একটা সিলিং রয়েছে, কমেডি করে আপনি একটা সার্টেন লেভেল অব্দি যেতে পারবেন, কিন্তু আপনাকে অ্যাকশন করতেই হবে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। আজকে দেখবেন থালাপতি বিজয় কেরিয়ার শুরু করেছিল যখন রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ফিল্মস এর মধ্যে ছিল, সেখানে সে হিট সুপার হিট দিত, কিন্তু যেই ঘিল্লি করলো সে মাস লেভেলে চলে গেল, বি সেন্টার সি সেন্টার অব্দি পৌঁছে গেল। তো দেখবেন এই জিনিসটা চিরকাল হয়েছে আর কি। অ্যাকশন আপনাকে করতেই হবে নেক্সট লেভেলে যেতে গেলে। যে কোনো ইন্ডাস্ট্রি যত অ্যাক্টার্স হয়েছে, যারা পপুলার হয়েছে, তারা কিন্তু অ্যাকশন ফিল্ম করেই মানে ওই মাস লেভেলে পেনিট্রেশনটা করতে পেরেছে। আমি কিন্তু নিজের কেরিয়ারের গোড়ার দিকে অনেকটা সময় মানে মাস মুভি, যেটাকে আমরা প্রপারলি বলি, মানে মাস মুভি কিন্তু করেনি, অ্যাকশন ফিল্ম কিন্তু করেনি। সে কিন্তু প্রাইমারিলি রোম্যান্টিক কমেডি করেছে অনেকটা সময়। এই রিসেন্টলি সে কিন্তু মাস মুভি মানে দসরা বলা যেতে পারে ফার্স্ট মাসালা অ্যাকশন ফিল্ম আর কি। এবং তার পরবর্তীতে প্যারাডাইস হচ্ছে, না হলে কিন্তু তার আগেবার শাড়ি পরে শনিবারমো কিছুটা বলতে পারেন আর কি। পুরোপুরি তো একদম হার্ডকোর মাস মুভি নয় শাড়ি পরে শনিবারমো। তো এইগুলোর মধ্যে কন্টেন্ট প্লাস মাস এগুলো নানি নিয়ে আসছে, বাট এগুলো সে রিসেন্টলি করছে। এর আগে কিন্তু একটা প্রাইমারিলি অনেকটা সময় জুড়ে সে কিন্তু খালি রোম্যান্টিক কমেডি করে। আজকে আপনি যদি দেখেন বলিউডের দিকেই তাকান, আপনি দেখুন সালমান খান অ্যাকশন ফিল্মস করেছে, তার একটা অ্যাকশন ইমেজ আছে। এবং অক্ষয় কুমার কেরিয়ারের অনেকটা সময় জুড়ে খালি কমেডি ফিল্মস করেছে। ঠিক আছে, হু ইজ আ বিগার স্টার? Salman Khan is a bigger star. Akshay Kumar is also a big star, but compared to Salman,
ডেফিনেটলি অক্ষয় তার নিচেই থাকবে। সেটা ফিল্মের ইকোনমিক্স দেখলে আপনি বুঝতে পারবেন, ছবির বাজেট বা ছবির কালেকশন দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা জাস্ট অক্ষয়কে ছোট করতে চাই না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কমেডি সবসময় দেখবেন, ইভেন অক্ষয় কুমার নিজেও অনুপম খেরের শো একটা হতো না, ওটাতে এসে নিজেই বলেছিল যে কমেডিকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না। তো আপনি কমেডি করছেন মানে সবসময় আপনার একটা গ্লাস সিলিং থাকবে, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়। ওয়েস্টে একটা সময় ছিল, মানে আমি হলিউডের কথা বলছি, যেখানে কিন্তু জিম ক্যারি ব্যাক টু ব্যাক কমেডি ফিল্ম করে 1 বছরের মধ্যে হি বিকেম এ হিউজ স্টার। মানে মানে 1 বছরের মধ্যে হি বিকেম এ ম্যাসিভ স্টার। তার আগে সে কিছুই ছিল না। তো 1 বছরে তার পরপর অনেকগুলো কমেডি ফিল্মস এসেছিল, তারপর ইভেন 90s-এ 80s-এ প্রচুর কমেডি ফিল্মস করে করে কিন্তু একটা সেটা বিশাল বড় বড় স্টার হয়েছে। তো ওখানে একটা ব্যাপার অন্যরকম ছিল, বাট ইন্ডিয়াতে সিরিয়াস ড্রামা, ঠিক আছে, সেটা আপনাকে অনেক বেশি রেসপেক্ট এনে দেবে, আর অ্যাকশন ফিল্মসও আপনাকে মাসের কাছে পৌঁছে দেবে। কমেডি কিন্তু এখন অব্দি আপনাকে একটা লিমিটেড রেঞ্জ দেয়। দেখেন রবি তেজার 2003-04 সময় থেকে শুরু করে আর 2012 অব্দি বলা যেতে পারে এই সময়টা গোল্ডেন রান ছিল। এই সময় রবি তেজা প্রচুর সুপারহিট হিট ব্লকবাস্টার ছবি দিয়েছে, ঠিক আছে। কিন্তু রবি তেজা দেখবেন প্রাইমারিলি কমেডি অ্যাকশন এই জোনের মধ্যে থাকতো, মানে তার ছবিতে অ্যাকশন থাকবে বাট প্রাইমারিলি ইটস এ কমেডি ফিল্ম, মানে কমেডি প্রচুর হচ্ছে একের পর এক গ্যাপ। রবি তেজা কমেডি খুব ভালো করতে পারে, তার টাইমিং খুব ভালো ছিল, তো সেইটা সে করতো। কিন্তু দেখবেন অত সাকসেস দেওয়ার পরবর্তীতেও টায়ার 1 যে স্টার, যেখানে পবন কল্যাণ বা মহেশ বাবু বা চিরঞ্জীবী, এরা যে পজিশনটা, জুনিয়র এনটিআর, এদের যে মানে পজিশনটা ছিল, বা প্রভাস, সেইখানটা কোনোদিনই না রবি তেজা যেতে পারেনি, মানে তাকে সেই রেসপেক্ট বা সেই অ্যাকসেপ্টেন্সটা দেওয়া হয়নি। তারপরে তো রবি তেজা ভুলভাল স্ক্রিপ্ট চুজ করেছে, পরপর অনেক ব্যাক টু ব্যাক ফ্লপ ছবি দিয়েছে। এখন তো সে ডেফিনেটলি ওই জায়গাটাতে নেই, ওই পজিশনটাতে নেই যেটা আগে ছিল। নাহলে জাস্ট ভাবুন, আমরা যখন প্রথম সাউথ ইন্ডিয়ান ফিল্মস দেখা শুরু করেছি তেলেগু সিনেমা, তখন কিন্তু রবি তেজার ছবি স্যাটেলাইটে বিশাল হিট ছিল। কিন্তু আজকে রবি তেজার ছবি দেখতে ভালো লাগে না, এবং রবি তেজাও একই মোল্ডের মধ্যে রয়ে গেছিল, অ্যাকশন কমেডি, ওটাই দেখবেন ওর ফরম্যাট হয়ে গেছে। ও সেখান থেকে বেরোতে পারেনি। নানি যেরকম বেরিয়ে অন্য রকমের জিনিসপত্র ট্রাই করছে, রবি তেজা করতে পারেনি, এবং খালি কমেডি করে গেছে বলেই দেখবেন কোনোদিনও অত সাকসেস দেওয়ার পরবর্তীতে টায়ার 1-এর মতো অ্যাকসেপ্টেন্স পায়নি, বা ফ্যান ফলোয়িং যে ওই ম্যাসিভ লেভেলের, যে লোক একদম পাগলামো করছে, এ ওকে মার্ডার করে দিচ্ছে, সেইটা অবধি যায়নি রবি তেজার কোনোদিনও। তো সেটা আপনারা যদি ভালো করে একটু পড়াশোনা করলেন তাহলে বুঝতে পারবেন আর কি, তেলেগু সিনেমা সেখানকার ফ্যান কালচার নিয়ে রবি তেজা ওই লেভেলটাতে পৌঁছাতে পারেনি আর কি। আউটসাইডারদের সাথে না বড় যে ডিরেক্টর আছে, যারা স্টার ডিরেক্টর, যাদের স্টার স্টেটাস আছে, তারা বেশি কাজ করেনি। আপনি দেখবেন, আপনি বলতে পারেন যে রবি তেজার সাথে তো করেছে, এস এস রাজামৌলি করেছিল, ঠিক আছে, এস এস রাজামৌলি একটা ছবি করেছে, এনটিআর এর সাথে কটা ছবি করেছে, পাশাপাশি মিলিয়ে দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে ব্যাপারটা। রবি তেজার সাথে একটাই ছবি করেছে কেরিয়ারের, এনটিআর এর সাথে কতগুলো ছবি করেছে, প্রভাসের সাথে মাল্টিপল ছবি করেছে, তো এরকম ব্যাপার আছে আর কি। তো নানির ক্ষেত্রেও দেখবেন বড় স্টার ডিরেক্টররা নানির সাথে বেশি কাজ করেনি। রাজামৌলি করেছে মাক্ষিতে, কিন্তু মাক্ষিতে তো ফিল্মটা পুরোটাই ছিল হচ্ছে একে কেন্দ্র করে, মাক্ষিটাকে কেন্দ্র করে। সেখানে নানির একটা ছোট ক্যামিও টাইপেরই রোল বলা যেতে পারে, যেটা প্রথম দিকে ছিল, তারপর তো সেই ক্যারেক্টারটা মারাই যায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং তখন নানি অনেকটা মানে কম্পারেটিভলি নিউ কামার ছিল। ওই ফিল্মের কিন্তু হাইলাইট মাক্ষী এবং কিচ্চা সুদীপের পারফরমেন্স, নানিকে কিন্তু হাইলাইট করে ছবিটা নয়, আপনারা যদি ভালো করে দেখেন। তো নানির সাথে কিন্তু বড় স্টার ডিরেক্টর, ধরুন ত্রিবিক্রম, সুকুমার, রাজামৌলি, আরও যারা বড় নাম রয়েছে, বা আগেও যারা ছিল, যে সময় ভিভি বিনায়ক এক সময় খুব বড় নাম ছিল, তো তারা কিন্তু, বা পুরী জগন্নাথ সেই সময় এক সময় খুব বড় নাম ছিল তেলেগু ইন্ডাস্ট্রির বড় ডিরেক্টর, তো তারা কিন্তু নানিকে নিয়ে ছবি করেনি, ঠিক আছে। নানি ইন্টারভিউতে নিজে বলেছেন যে তিনি সবসময় স্ক্রিপ্ট মানে চান যে পুরো স্ক্রিপ্টটা আমাকে দাও, তো বড় ডিরেক্টররা সেটা দিতে চায় না, তারা জাস্ট ওয়ান লাইনের গল্প বলে তারপরে ফ্লোরে নিয়ে চলে যায়। তো সেইটা নানির আর কি প্রসেসের সাথে জেল করে না, তাই জন্য নানি মানে করে না আর কি তাদের সাথে। এটা নানি নিজে ইন্টারভিউতে দাসরার সময় বলেছিলেন। বাট বড় ডিরেক্টররা যে মানে স্কেলে ছবি মাউন্ট করবার চেষ্টা করে বড় স্কেলে, সেটা নানির যেহেতু একটা মানে এর লিমিটেশন আছে, ইকোনমিক্সের লিমিটেশন আছে, মানে তার কালেকশন হলেও, সুপারহিট ব্লকবাস্টার হলেও একটা সার্টেন রেঞ্জ অবধি যাবে। তো সেই জন্য আর কি সেটাকে মাথায় রেখেই বড় ডিরেক্টররা যেহেতু বড় ছবি মাউন্ট করতে চাইছে, কোরাটালা শিবা বা কেউ, তো তারা কিন্তু নানিকে নিয়ে ছবি করতে যাবে না, বিকজ সেই বাজেটটা পাবে না আর কি। তো সেই জন্য দেখবেন কম্পারেটিভ সব নিউ কামার ডিরেক্টরসরা তারাই নানির সাথে কাজ করেছে। তো একটা ছবির ওপেনিং দেখুন, একটা বড় ডিরেক্টর থাকলেও তো ডেফিনেটলি একটা মানে ওপেনিং বড় হয়, মানে হিরোর সাথে বড় ডিরেক্টর যদি অ্যাটাচড হয়ে যায়। যে সন্দীপ রেড্ডি বাংলার যে স্টার ভ্যালু, সেটা তো একটা হিরোকে তো ডেফিনেটলি একটা হেল্প করবে। তো সেই হেল্পটা কিন্তু নানি কোনোদিনও পায়নি। আরেকটা ব্যাপার আপনারা নোটিস করবেন, এই যে যারা টায়ার 1 স্টার, তারা কি করে না, মানে ছবি কম করে, মানে অনেক আগে থেকেই। মানে আপনি দেখবেন মহেশ বাবু যখন পোকরি মানে বিশাল বড় ব্লকবাস্টার দিয়ে দিয়েছিল, হি টুক আ ব্রেক, মানে কম ছবি করে। যখনই ছবি করে তখন সেটা একটা বড় সেলিব্রিটিরই ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, মানে ফ্যান্সরা ওয়েট করে আছে কবে এর ছবি আসবে, কবে ওর ছবি আসবে, দেখবেন এইরকম একটা ব্যাপার করে। এবার নানি বলুন বা রবি তেজাও নিজের যখন প্রাইমে ছিল, রবি তেজাও দেখবেন মাল্টিপল ছবি করেছে প্রচুর, মানে বছরে 2-3টে ছবি, ঠিক আছে। নানির ক্ষেত্রেও দেখবেন অ্যাটলিস্ট 2টো ছবি মেনটেন করে। নানি এখন রিসেন্টলি কোয়ালিটি খুব ভালো মেনটেন করছে, এবং প্রথম দিকেও রোম্যান্টিক কমেডি করলেও সেটার মধ্যে একটা কোয়ালিটি ছিল।
আর রবি তেজারও প্রথম দিকে কোয়ালিটি ছিল, পরের দিকে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বেশি ছবি করছে ফ্রিকোয়েন্সিতে, এবার সেটা করতেই হবে তাদেরকে, নাহলে তারা সাস্টেন করতে পারবে না। এবার ব্যাপার হচ্ছে যখনই আপনি গ্যাপটা দিতে পারছেন না দুটো ছবির মাঝে, ওই যে অ্যান্টিসিপেটরি ব্যাপার দর্শকদের মধ্যে সেটা তৈরি হচ্ছে না, যেটা টায়ার 1 স্টারদের জন্য আছে, সেটা কিন্তু নানি ছবির জন্য বা রবি তেজা যখন টাইমে, রবি তেজার ছবিতে এখন অবস্থা খারাপ, আমি এখনকার রবি তেজাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি না, আগের সময় রবি তেজার ওই অ্যান্টিসিপেটরি ব্যাপারটা কোনোদিনও তৈরি হয়নি এদের ক্ষেত্রে। তো গেল হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির যে নিজস্ব ডাইনামিক্স ইত্যাদি, সিনেমার কোয়ালিটি, এসব জনরা ইত্যাদি, সেগুলো নিয়ে কথা। এবং নানির যদি আপনি চেহারাপত্র দেখেন, একটা মাস হিরো হিসাবে এতে তো খুবই ভালো লাগছে, প্যারাডাইসে খুবই প্রমিসিং লাগছে, বা দশরাতেও খুব ভালো লেগেছিল। বাট নানির প্রথম দিকে ফিজিকটা যেরকম দেখবেন, হাইটটা একটু শর্ট, ঠিক আছে, ফিজিকটা অত মানে ওয়েল বিল্ড ফিজিক নয়, এবং সে 24 বছর বয়সে ডেবিউ করেছে। তো একটা বডি ট্রান্সফর্ম করতে দেখবেন 40-এর কাছাকাছি যখন মানুষ পৌঁছে যায়, তখন তার বডির মধ্যে না একটা ফুলফিলিং ব্যাপার আছে, ছেলেদের ক্ষেত্রে বলছি। 40-এ গিয়ে দেখবেন তাদের আরও বেটার গুড লুকিং দেখতে হয়ে যায়। ধরে নিন শাহরুখ খানের এই কথা বলছি, ইনিশিয়ালি যখন সে 26-27 বছর বয়সে ডেবিউ করেছে, তার তখনকার ছবি দেখবেন, আর বীর জারার সময়কার ছবি দেখবেন কমপ্লিট ম্যান লাগে। তো 40-এ গিয়ে না ছেলেদের বডিটা ওরকম হয়ে যায়। তো নানি কিন্তু ওয়েট করেছে যে বডিটা যতক্ষণে ওই রকম শেপ স্ট্রাকচারটা নিচ্ছে না, ততক্ষণ সে অ্যাকশন ফিল্ম করেনি, কারণ ইনিশিয়ালি তাকে অ্যাকশন ফিল্ম করলে না তার চেহারা অনুযায়ী মানাতো না আর কি, ঠিক আছে। তো সেই একটা ব্যাপারও কিন্তু আছে। এবার চলে আসবো যেটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা নিয়ে হয়তো আপনারা এই অ্যাঙ্গেলটা নিয়ে কোনোদিনও ভাবেন না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। সেটা হচ্ছে নানি কোনোদিনও নিজের কাস্ট কি সেটার বেসিসে কোনোদিনও ফ্যান ফলোয়িং ক্যাপচার করেনি। সে উল্টে কাস্টের এই ব্যাপারটাকে, কাস্ট সিস্টেমটাকে প্রচণ্ড হেট করে, এবং সেটা সে পাবলিকলি জানিয়েছেন। এবং এই জন্য দেখবেন নানি এই নামটা থেকে আপনি বুঝতে পারবেন না যে সেই লোকটার অ্যাকচুয়ালি কাস্ট কি, সে কোন কমিউনিটি থেকে বিলং করে। এবার এই ব্যাপারটার বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু হিস্টোরিক আইডিয়া দিতে হবে যে কেন তেলেগু সিনেমাতে এই কাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এটা নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে খুব একটা আইডিয়া নেই, এই RRR ছবিটা কেন একটা তেলেগুতে একটা ফেনোমেনা হয়েছে। সেটার একটা দেখুন, ডেফিনেটলি রাজামৌলি মেকিং ইত্যাদি সব কিছু আছে, কিন্তু সেখানে একটা কাস্ট পলিটিক্সও লুকিয়ে রয়েছে, সেটার মধ্যে আমি ধীরে ধীরে আসি। তাই জন্য আমাকে ইতিহাসটা আগে বলতে হবে। যখন প্রথমে সিনেমা শুরু হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, তখন তো প্রাইমারিলি মাদ্রাসেই কাজ হতো। এবার সেই সময় মানে সিনিয়র NTR হিরো হওয়ার আগের কথা বলছি আমি, তখন না প্রাইমারিলি তেলেগু ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করতো দুটো কাস্ট। এক তো ব্রাহ্মণরা যারা ছিল তারা মানে ডমিনেট করতো, সেখানে বড় বড় আর্টিস্ট ছিল। তখন কিন্তু এই তেলেগু সিনেমার এই যে মাস হিরো আমরা বলি না, এই ব্যাপারটা ছিল না। ভালো ভালো আর্টিস্ট ছিল, তারা নিজেরাই ফিল্ম মেকার ছিল, নিজেরা সিঙ্গার ছিল, কারণ তখন প্লেব্যাকের কনসেপ্টটা আসেনি। তো এরকম আর্টিস্টরা ছিল, মোস্টলি তারা ব্রাহ্মণ ছিল, আর্টিস্ট যারা ছিল, যাদের ফেস দেখা যেত। আর এছাড়া রেড্ডিরা ছিল, রেড্ডিরা একটা খুব ডমিনেন্ট কাস্ট ছিল যারা ইন্ডাস্ট্রিটাকে অপারেট করতো। বাট রেড্ডিরা মোস্টলি ডিরেক্টার্স, প্রডিউসার, স্টুডিও ওনার্স এরকম হতো আর কি। এবার NTR সিনিয়র আসছে। NTR সিনিয়র যে কমিউনিটি থেকে বিলং করে, যে কাস্ট থেকে বিলং করে অ্যাকচুয়ালি, সেটাকে বলা হচ্ছে কাম্মা কমিউনিটি। কাম্মা কমিউনিটিটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাহ্মণদের থেকে নিচেই আর কি, মানে কাস্ট সিস্টেম অনুযায়ী আর কি আমি বলছি, শূদ্র যাকে বলে ওটার ক্যাটাগরিতে পড়ে এরা। এবার এই কামা কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছে সিনিয়র NTR। এই জন্য সিনিয়র NTR দেখবেন ছবি যেরকম করেছে, সেই ছবিতে চিরকাল লো কাস্টের লোকেদের না মানে পোর্ট্রেয়ালটা খুব ভালোভাবে করেছে। মানে সে দেখবেন মানে ধরুন কর্ণকে, বীরাদিরা সুরাকার্ণা বলে একটা ছবি সে বানিয়েছিল, সেখানে সে কর্ণকে হিরোইকভাবে দেখাচ্ছে, ঠিক আছে, কর্ণকে আর কি প্রাধান্য দিয়ে দেখাচ্ছে, কর্ণকে হিরোর মতো করে দেখাচ্ছে। সে বারবার এই যে ব্রাহ্মণদের যে ইম্পোজ করা যে ছিল, সেগুলোকে মানে ও কাউন্টার করছে নিজের ছবির মাধ্যমে। ছবির সাবজেক্টগুলো ইচ্ছে করে ওইভাবে চুজ করতো। এবং সেই সময় আরও একটা জিনিস ঘটেছিল, যে গ্রিন রেভলিউশন হয়েছিল, এবং গ্রিন রেভলিউশন হওয়ার কারণে এই কামা কমিউনিটি যেটা, তারা আর কি প্রাইমারিলি হচ্ছে চাষি, মানে ভিলেজার ইত্যাদি। এবার তাদের হাতে প্রচুর টাকা এসছে গ্রিন রেভলিউশন হওয়ার কারণে, বিকজ প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, তো প্রচুর টাকা পয়সা চলে এসছে। এবার তারা তখন তাদের হিরোকে স্ক্রিনে দেখতে পাচ্ছে। এবার সেই একটা নিজেদের কমিউনিটি প্রেজেন্টেশন হচ্ছে, একটা কাস্টের প্রেজেন্টেশন হচ্ছে, তো তারা আরও বেশি করে ওই সব ছবির ওপর পয়সা পাম্প আপ করেছে, আরও লোকে গিয়ে জুড়েছে, তারা বলেছে আমাদের হিরো আমরা বারবার দেখতে যাবো। তো এইভাবে কিন্তু সিনিয়র NTR ওই যে ম্যাক্সিমাম স্টারডামটা পেয়েছে, সেটা কিন্তু এই কারণে। এবং সেই সময় কিন্তু কামা কমিউনিটিরই ম্যাক্সিমাম হিরোরা ছিল। মানে ইভেন আপনি দেখেন ANR, মানে নাগার্জুনার ফাদার, তিনিও কামা কমিউনিটির। তারপরে এই যে মহেশ বাবুর যে ফাদার কৃষ্ণা, সেও কামা কমিউনিটির। তো এরা কিন্তু তার পরবর্তীতে NTR এর যারা পরে এসছে, ANR সমসাময়িক আর কি, বাট কৃষ্ণা পরে এসছেন, তো তারা সবই কিন্তু মোস্টলি কামা কমিউনিটির হিরোজরাই তারপর টেক ওভার করে নিচ্ছে, এবং রেড্ডিরা ডিরেক্টর, প্রডিউসার, স্টুডিও ওনারই থাকছে। তো এবার এই দুটো ডমিনেন্স, ব্রাহ্মণরা পিকচার থেকে সরে যাচ্ছে, মানে তাদের যে ডমিনেন্সটা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির উপর সেটা সরে যাচ্ছে, বা কামা কমিউনিটি নিয়ে নিচ্ছে। কামা কমিউনিটি ছাড়া আরও একটা কমিউনিটি আছে, যাদেরকে বলা হয় কাপু কমিউনিটি, ঠিক আছে। এবার এই কমিউনিটিও আগেন এই কামার মতোই সেম, মানে চাষবাস করে, এগ্রিকালচারাল
মানে বিলঙ্গিং, তাদের হাতে টাকা পয়সা রয়েছে ওই গ্রিন রেভলিউশনের পরে। এবং প্রথমে ইনিশিয়ালি তারা সিনিয়র এনটিআরকেই সাপোর্ট করেছিল, যে সিনিয়র এনটিআর যেহেতু ব্রাহ্মণরাই তার আগে ডমিনেট করছে, তার আগে এ উঠে আসছে, একটা লোয়ার কাস্টের লোক উঠে এসে নিজের ডমিনেন্স তৈরি করছে এবং সিনেমার মাধ্যমে মানে লোয়ার কাস্টকে কোথাও হিরো হিসেবে প্রেজেন্ট করছে, অপারেশনের বিরুদ্ধে কথা বলছে। তো সেখান থেকে কাপুরাও কিন্তু এই কামাদেরকেই সাপোর্ট করেছিল। কিন্তু একটা পয়েন্টের পরে তারা দেখলো যখন মানে সিনিয়র এনটিআর সিএমও হয়ে গেল, তো তখন তারা দেখলো যে মানে ওরা কামাদেরকেই সব ফেভার করছে, কাপুদেরকে কোনো হেল্প করছে না, এবং সিনেমার মধ্যেও কাপুদের আলাদা করে কোনো প্রেজেন্টেশন হচ্ছে না। তো সেই থেকে ওদের রাগ হলো। এবার ঠিক সেই সময়টাতেই চিরঞ্জীবী ঢুকলো ইন্ডাস্ট্রিতে। হি ওয়াজ অলসো অ্যান আউটসাইডার, বাট হি ওয়াজ ফ্রম দিস কাপু কমিউনিটি। তো হি ওয়াজ ফ্রম দিস কাপু কমিউনিটি। এবার তখন কাপুরা দেখলো কি যে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ পেয়ে গেছি, ঠিক আছে। চিরঞ্জীবীর ট্যালেন্ট প্রচুর ছিল, হি ইউজ টু ডান্স ভেরি ওয়েল, অ্যাক্টিংও খুব ভালো করতো, অ্যাকশন করতো। বাট সেও দেখবেন তার ইনিশিয়ালি যে 80s ছবিগুলো করেছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড বেশি করে কাপু কমিউনিটির আর কি রিপ্রেজেন্টেশন করেছে, অপ্রেসারদের মানে অপ্রেসদের হয়ে কথা বলছে ছবির মধ্যে। তো সেখানে কোথাও গিয়ে কাপু কমিউনিটির প্রচুর সাপোর্ট চিরঞ্জীবী পেলো, এবং তারপর থেকে সে নিজের একটা ফ্যামিলি এস্টাবলিশ করে নিল ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে। এবং সেই ফ্যামিলিরই আপনারা জানেন এক্সটেনশন পাবন কালিয়ান, তার ছোট ভাই, পরবর্তীকালে রামচরণ তেজা, মানে রামচরণের কথা বলছি। তারপরে তো সে বিয়ে করলো একজন কমেডিয়ানের মেয়েকে। তো সেখান থেকে আর কি আল্লু অর্জুনের ফাদার, আল্লু অরবিন্দের বোন, মানে আল্লু অর্জুনের ফাদারের বোনকে বিয়ে করলো। তো সেখান থেকে তাদের একটা ইন্ডাস্ট্রি, সেখান থেকে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো এইভাবে প্রাইমারিলি তেলেগু ইন্ডাস্ট্রিটাকে দুটো ফ্যামিলি কন্ট্রোল করে, একটা হচ্ছে কামা কমিউনিটি, যারা হচ্ছে এই এনটিআরদের ফ্যামিলিটা, পরবর্তীকালে আমাদের নন্দমুরি বালাকৃষ্ণা, জুনিয়র এনটিআর, এরা এখন হচ্ছে এদের রিপ্রেজেন্টেটিভ। আর উল্টো দিকে হচ্ছে কাপু কমিউনিটি, যেখানে পবন কল্যাণ, চিরঞ্জীবী, রামচরণ, ইভেন আল্লু অর্জুন, এরা সব হচ্ছে এই কমিউনিটিটা। তেলেগুতে এই কাস্ট প্রাইডের ব্যাপারটা নেক্সট লেভেলে গিয়ে আছে, ঠিক আছে, মানে মারাত্মক লেভেলে গিয়ে। মানে আমি বলছি যে ওদের যে ফ্যান ক্লাবসগুলো অপারেট করে না, পুরোটাই এটার ভিত্তিতেই করে, ঠিক আছে। আপনাদেরকে বলে রাখি, জনতা গ্যারাজ বলে একটা ছবি বেরিয়েছিল না, ওই ছবিটা যখন বেরিয়েছিল, ছবিটা রিলিজের কদিন আগে পবন কল্যাণের একটা ফ্যানকে জুনিয়র এনটিআর এর ফ্যান ক্লাবরা পিটিএ মেরে দিয়েছিল। আপনারা গুগল করে পেয়ে যাবেন আর কি, আর্টিকেলস পেয়ে যাবেন। তো পিটিএ মেরে দিয়েছিল আগেন বিকজ অফ দিস কাস্ট প্রবলেম, ঠিক আছে। এবং ওখানে তেলেগুতে কি করে, ধরুন কেউ, মানে এটা আমি দেখেছি, আমার যেহেতু প্রচুর বন্ধু বান্ধব আছে, ওরাই আমাকে বলেছিল ব্যাপারটা, যখন কারো কাস্ট জানতে হয় ওরা না ডাইরেক্টলি জিজ্ঞাসা করে না যে কাস্টটা কি। ওরা কি করবে, তোর ফেভারিট হিরোকে তুই কোন ফ্যান ক্লাবে, এইভাবে জিজ্ঞাসা করবে। তাহলে যেই আপনি বলে দেবেন যে অমুক ফ্যান ক্লাব, আপনি অমুক হিরোর আমি ফ্যান, এই পবন কল্যাণের ফ্যান, সঙ্গে সঙ্গে বুঝে যাবে ও কোন কমিউনিটি, ঠিক আছে। এবং তারপরেই তার সাথে বিহেভিয়ার অন্যরকম করবে, বুঝতে পারলেন। ওখানকার যারা স্টার আছে তারা কিন্তু তেলেগুতে প্রাইমারিলি ফ্যান বেসটাকে কিন্তু এই কাস্টের বেসিসে সেই সেন্টিমেন্টটাকে ইউজ করেই কিন্তু অপারেট করে। মানে সে চিরঞ্জীবী করেছে, সিনিয়র এনটিআর করেছে, জুনিয়র এনটিআরও করেছে, ঠিক আছে। এবার 2010-এর পর থেকে ব্যাপারগুলো একটু একটু করে চেঞ্জ হয়েছে। এখন এটা পাবলিকলি এসে ব্যাপারগুলোকে বলে না, এবং যেহেতু প্যান ইন্ডিয়ার কাছে ওপেন হয়ে গেছে, এখন সব প্ল্যাটফর্মস ওপেন হয়ে গেছে, তাই জন্য এখন যেভাবে কমিউনিকেট করে, এখন তারা এইগুলোকে বেশি করে মানে প্রাধান্য দিয়ে বলে না। আর নানি কোনো দিনই এটা করেন, নানিও ইজ অ্যাকচুয়ালি ফ্রম কামা কমিউনিটি, বাট ও এটাকে যেহেতু প্রমোটই করে না, এগুলো কোনো কিছু বলেই না, তো তাই জন্য আলাদা করে তো ওই কাস্ট প্রাইডটাকে দেখিয়ে বা ওই সেন্টিমেন্টটাকে এনক্যাশ করে ও লোক তো নিজের দিকে টানতে পারছে না। আর জাস্ট টায়ার ওয়ানের অ্যাক্টার্সদের ভাবুন, তারা ওটার বেসিসেই আর কি নিজেদের ফ্যান ক্লাব চালাচ্ছে, এত হিউজ হিউজ ফ্যান বেস তাদের ওটার বেসিসেই, এবং সেটা জেনারেশনাল। মানে ধরুন চিরঞ্জীবীর যে ফ্যান ছিল সে পবন কল্যাণের ফ্যান হয়েছে, আবার পবন কল্যাণের নতুন ফ্যান অ্যাড হয়েছে, পবন কল্যাণ পলিটিক্সে আছে, এবার তারা সবাই মিলে রামচরণের ছবি দেখতে যাবে। এবার এই এত জেনারেশনাল ফ্যান, এই যে আমরা বলি না জেনারেশনাল ওয়েলথ, সেটাকে কখনো বিট করা যায় না। তো সেমভাবে যে জেনারেশনাল ফ্যান আপনার কাছে যখন আছে, এবার সেইটা একটা প্রজন্মে আপনি যতই ভালো সিনেমা করে নিন, আপনি সেটা সেই ফ্যান বেসটাকে বিট করতে পারবেন না। ওই জন্য দেখুন প্যারাডাইসের গানটা আসার পর থেকে নানিকে মারাত্মক ট্রোলিংও করছে লোকে, ঠিক আছে, যে অরালেস হ্যান ত্যান, এটা তেলেগুতে হচ্ছে। বিকজ এই যে টায়ার ওয়ানের যারা স্টার্স আছে তারা চায় না, তারা কিছুতেই, মানে সেটা রবি তেজার সময়ও ওরা করেছিল, এবং এখনও এই ফ্যান বেসটা কিছুতেই নানি যাতে টায়ার ওয়ানে না যেতে পারে সেই চেষ্টাও কিন্তু তারাই করবে। এবং যখনই এতটা প্রাইমারি ফ্যান বেস, ঠিক আছে, তারা যখন যাবে না ছবিটা দেখতে, তো তখন ছবি ওই লেভেলে বক্স অফিসটা করবে কি করে, ঠিক আছে। তো সেটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ। আর এর ক্ষেত্রে কেন কথাটা বলছিলাম যে ওটা একটা বিশাল বড় ফেনোমেনা হয়েছিল, বিকজ ওখানে প্রথমবার একটা কামা কমিউনিটির হিরো, একটা কাপু কমিউনিটির হিরো এক জায়গায় এসে ছবি করছিল, প্রথমবার ওটা হয়েছে মাল্টি স্টার। এবং সেটা যেহেতু রাজামৌলি বিশাল বড় স্টার ডিরেক্টর হয়ে গেছিলো বাহুবলীর পরবর্তীতে, ওই জন্য করতে পেরেছে। নাহলে এদের দুজনের ফ্যামিলির মধ্যে হেভি ঝামেলা আছে, এবং কাস্টের বেসিসে ঝামেলা, পলিটিক্সের বেসিসে ঝামেলা, তো অনেক ঝামেলা আছে এদের মধ্যে।
ঠিক আছে। তো সেগুলো রয়েছে। রাজামৌলি যেহেতু এত বড় ডিরেক্টর এবং যেহেতু ছবিটাকে মানে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে পারবে, প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যেতে পারবে, সেই কারণে কিন্তু এরা দুজন হিরো রাজি হয়েছিল এবং সেই জন্য ওটা আরও একটা চ্যাটার হয়েছে যে ভাই কাপু কমিউনিটি দুটো এক জায়গায় আসছে। তো এই কারণে আর কিন্তু এত ম্যাসিভ সাকসেস হয়েছে। ডেফিনেটলি তার মধ্যে ফিল্ম মেকিং ইত্যাদি সবই আছে, আমি সেটা ডিনাই করছি না, বাট এটাও কিন্তু ওয়ান অফ দ্য রিজনস আর কি। এই ব্যাপারটাকে এন্ডোর্স করে না, নানির কাছে ওই জেনারেশনাল ফ্যান বেসটা নেই, ঠিক আছে। চিরঞ্জীবী বিন অ্যান আউটসাইডার ওটা পেয়ে গেছিল সেই সময়, বিকজ ওই কাপু কমিউনিটি এনটিআর এর উপর খেপেছিল, এনটিআর সিনিয়রের উপর, তাই জন্য ওরা চিরঞ্জীবীকে সাপোর্ট করেছিল। কিন্তু এখন ব্যাপারগুলো চেঞ্জ হয়ে গেছে, কাপুদের রিপ্রেজেন্টেটিভ, এদের একটা পুরো ফ্যামিলি রয়েছে, সেখানে এতগুলো হিরো রয়েছে, অন্যদিকে কামাদের এত রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তো সেখানে কোথায় নতুন হিরো ওদের কেন দরকার, ঠিক আছে, যেখানে নানি এটাকে এন্ডোর্সও করে না, কিছু করেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটাও একটা কিন্তু অনেক বড় রিজন যে কারণে নানি কিন্তু টায়ার ওয়ানে যাওয়া। এবার ধরুন নানি এক্সেপশনাল ছবি প্রত্যেকবার ডেলিভার করে গেল, প্রত্যেকবার, ধরুন নেক্সট 3-4 বছরে প্রত্যেকটা ছবি এক্সেপশনাল। যদি এরকম ডেলিভার করতে পারে, প্রত্যেকটাই ব্লকবাস্টার দিতে দিতে, তাহলে ওকে কেউ আটকাতে পারবে না। তাহলে রবি তেজাও যে জায়গাটা পৌঁছাতে পারেনি, ওই টায়ার ওয়ানে ঢুকতে পারেনি, সেখানটাও নানি পৌঁছাতে পারে। এবার দেখা যাক, একদিকে হচ্ছে ট্যালেন্ট, একদিকে হচ্ছে জেনারেশনাল ফ্যান বেস, কাস্ট, তারপরে হচ্ছে এত রকমের ইন্ডাস্ট্রি পলিটিক্স, হিরোদের লঞ্চ প্যাড, সব কিছু মিলিয়ে একদিকে, আর একদিকে খালি হচ্ছে পিওর ট্যালেন্ট। এবার কোনটা জেতে সেটা দেখা যাক, এবং এটা আগেন দর্শকদের উপর। তো নর্থ ইন্ডিয়াতে ছবি চলতে হবে। যদি নর্থ ইন্ডিয়াতে দশরা যেটা করতে পারেনি, দশরা বিং এ ভেরি গুড ফিল্ম, নর্থ ইন্ডিয়াতে ব্যবসায়ী করতে পারেনি, তেলেগুতে সুপারহিট হয়েছে। কিন্তু যদি নানি একবার এই ছবিটা, প্যারাডাইস ছবিটা যদি নর্থ ইন্ডিয়াতে ওয়ার্ক করে দিতে পারে, আপনারা যদি দেখছেন, আপনারা যদি চান যে একটা তেলেগুতে এমন হিরো উঠে আসুক যে এই লেভেলের অ্যাক্টর বা এই লেভেলের স্ক্রিপ্ট সিলেকশন কারোর যদি হয়নি, যেটা নানি প্রুভ করে দিয়েছে তার ওই মানে ইনস্টিংটা আছে, তো আপনারা দর্শকরাই পারেন যে ভাই নর্থ ইন্ডিয়াতে ভাই নানির ছবি হলে এলে দেখতে যাবো। তো নানি যদি ওই মানে সুইট স্পটটা হিট করতে পারে, বিকজ তেলেগুতেও একটা লিমিটেড বিজনেসের উপর যেতে পারবে না, হি হ্যাজ টু ক্র্যাক দ্য হিন্দি মার্কেট। ওইটা যদি একবার নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করে যায় ওর জন্য, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। তখনও টায়ার ওয়ানে ঢুকবে, কেউ আটকাতে পারবে না। তো দেখা যাক সেটা করতে পারে কিনা নানি। অল দ্য বেস্ট টু হিম। আমি তো তার বিশাল বড় ফ্যান, বাট আমি আপনাদেরকে গ্রাউন্ড রিয়ালিটিটা বললাম, যেটা সম্পর্কে অনেকের আইডিয়া নেই আর কি। কারণ এই কাস্টের ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলে না, বিকজ লোকে জানে না আর কি। তো এটা নিয়ে আমি ভেবেছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো। তো কালকে নানির বার্থডে ছিল, আমার অ্যাকচুয়ালি কালকেই ভিডিওটা ড্রপ করার ইচ্ছা ছিল, বাট কালকে যেহেতু অলরেডি ভিডিও এসেছিল তাই করিনি। আজকে আমি এটা নিয়ে কথা বললাম। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।